মস্করা কি খালা? মস্করা তো করার জিনিস। মস্করা কিনবো কিভাবে আমি? কে বিক্রি করে? জুনি বিরক্ত হয়ে বলল, মস্করাও চিনেন না? কোন দুঃখ যে মাইয়ারা আপনার সিডি দেয়। আশার সচেতন হয়। চিঠির কথা আসছে কোথা থেকে? খালা কি বলেছে? আশারের শুকনো মুখের দিকে তাকিয়ে ঝুনি বলল, আপনার পকেটে আমি একটা সিডি পাইছি। কে সিডি দিচ্ছে আমি ওইটাও জানি, বুঝলেন মামা? এক রেট 500 টাকা দিবেন, আমি সিডি আপনার হাতে তুললা দিমু। আশার হেসে বলল, যদি না দিই? তাইলে আর কি, এই সিডি আমি বাড়ির সদর দরজা লাগাই দেবো, সবাই দেখবো। ঠিক আছে খালা, আমি তোমাকে ফেভিকল এনে দেবো, তুমি দরজায় আঠা দিয়ে আটকে দাও, সবাই দেখুক। জুনি মুখ গোমরা করে বলল, আপনার আমি অনেক বেশি ভালা পাই মামা, এই জন্য এখন আমি এই সিডি আমি প্যাডের ভিতরে লুকাই রাখছি। যান, টেহা লাগবো না, আপনার সিডি আপনি নিয়ে যান রাইতে। আমার কোনো আগ্রহ নেই খালা ওই চিঠির প্রতি। আপনি একটা কথা কইলেন মামা, মানছে প্রেমে পত্র লাইকা অস্থির হইয়া থাকে, আর আমি এমনি ফ্রিতে দিমু, তাও নিবেন না? এত রসকসহীন কেন আপনি? কে বলেছে খালা আমি রসকসের ভান্ডার বুকে নিয়ে বেঁচে আছি? শুধু জীবনে আমার মানুষটা আসুক, দেখবো প্রেম প্রীতি ভালোবাসা কত প্রকার কি কি। তার স্মৃতি কেন শুধু? সে যে পথে হেঁটে যাবে সেই পথের বালুও আমি মুঠো ভরে নিজের বুক পকেটে লুকিয়ে রাখবো, যাতে তার পায়ের স্পর্শ কেউ না পায়। তার চিঠিপত্র সবকিছুর জন্য আমি কতই অস্থির হই, তখন বোঝাবো সে শুধু আমার হবে, একান্তই আমার। ঝুনি শুনে হাসে। আশার মুগ্ধ হয়ে ঝুনি খালার দিকে তাকায়। এই মানুষটার মুখ গোমরা দেখলে আশারের ভালো লাগে না। আশা চায় যাদেরকে সে পছন্দ করে তারা সবাই সবসময় খুশি থাকুক। আশারের প্রিয় মানুষের লিস্টে ঝুনি খালার নাম প্রথম দিকে আছে। মিরাজুল ইসলাম সবে চেম্বার থেকে ফিরেছেন। বাসায় আসতেই দেখেন স্ত্রীর মুখ ভার। মিরাজুল ইসলামের মনটা বিষিয়ে যায়। একটা মানুষ কতটা নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে বেঁচে আছে তা নার্গিসকে যারা কাছ থেকে জানে তারাই বুঝতে পারবে শুধু। বিশেষ করে মিরাজুল ইসলাম নিজে আর তার 4 ছেলে মেয়ে জানে। পোশাক পাল্টে স্ত্রীকে বললেন, যাও আমার জন্য 1 কাপ আদা চা আনো, গলাটা কেমন ধরে আছে। আমি পারবো না, এই সংসার যার তারে গিয়া বলো। আমি এই সংসার হচ্ছে ভাঙা কোলা, আমার শুধু ছাই ফেলার সময় লাগে, এছাড়া আমার দাম কি? কি হয়েছে সোজা সাপটা বলো, এত নাটক না করে। প্রতিদিন এসব ঝামেলা ভালো লাগে না? ঘরে আসে মানুষ শান্তির জন্য, অথচ আমি আসি আতঙ্কিত হয়ে। 24 ঘন্টা তোমার মুখে অসন্তোষ দেখা যায়। অসন্তোষ হব না তো খুশিতে বগল দাবা হব? আমার এই সংসারে কি দাম, সব তো তোমার বড় ভাবেরই। আজকে তোমার মাও তাও বললো এই সংসার তার। মা যদি এই কথা বলে থাকে তাহলে ভুল বলেনি। বড় ভাবি এই সংসারে এসে অনেক স্যাক্রিফাইস করেছে। এত ভালো রেজাল্ট হওয়ার পরও জব করতে পারেনি, আলাদা সংসার হয়নি এখনো। সমস্ত দায়িত্ব বড় ভাবি যতটা পালন করে তুমি কতটা করো? তুমি তোমার ছেলে মেয়ে ছাড়া আর কার কোনো ব্যাপারে কোনো চিন্তা করেছো? এই যে সারা বছর আমাদের বাড়িতে এত অতিথি থাকে, তুমি কি একবেলা তাদের 1 কাপ চা করে খাইয়েছো? এমনকি আমার সকালের চাও বড় ভাবি করে দেয়। তুমি বাচ্চাদের খাইয়ে তারপর ওদের নিয়ে স্কুলে চলে যাও, সারাদিন সেখানে থেকে বিকেলে ফিরো। ভাবি তো একদিনও বাচ্চাদের নিয়ে যায়নি। নার্গিস, আমি বাড়িতে থাকি না ঠিকই, কিন্তু আমি অন্ধ না, সব খবরই আমি পাই। নার্গিস ফুঁসে ওঠে, আমি কেন কাজ করব? এই সংসারে আমার স্বামী বেশি খরচ করে, আমি কেন করব? তোমার ব্যবহার সংযত করো নার্গিস। তুমি ভেবো না বড় ভাইজান টাকা পয়সা খরচ করে না। আমি নিজে একজন উকিল নার্গিস, সবসময় ভুল ঠিক নিয়ে আমাকে কাজ করতে হয়। নিজের জীবনের হিসাবে যদি ভুল করি তাহলে কর্মক্ষেত্রেও ভুল হবে। আমার শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার কোনো প্রাইভেট টিচার ছিল না। বড় ভাই আমাকে পড়িয়েছেন। মুখ চোরা ছিলাম বলে সব আবদার ভাইজানের কাছেই করতাম, কখনো ভাইজান না বলেননি। এমন না যে আব্বার টাকা দিয়ে ভাইজান আমার শখ পূর্ণ করেছে। নিজের টিউশনির টাকা দিয়ে, নিজের উপার্জন দিয়ে ভাইজান আমাকে সবসময় সব কিছু দিয়েছে। আমার বিয়ের সময় আমার হাতে টাকা পয়সা ছিল না। বিয়ের সম্পূর্ণ খরচ, তোমার গহনা সব বড় ভাই দিয়েছে। আম্মা, বড় আপা আর তারিনকেই সব গহনা দিয়ে দিয়েছেন। কোনো পুত্রবধূর জন্য এটা নাক ফুলও তিনি রাখেননি। ভাবি নিজে গিয়ে ঘুরে ঘুরে পছন্দ করে তোমার জন্য শাড়ি গহনা কিনেছেন।
গহনার লেটেস্ট মডেলের জন্য একবারের জায়গায় 10 বার গিয়েছেন দোকানে। আমার ধারণার চাইতেও ও বেশি গহনা কিনেছেন ভাবির নিচে পছন্দ করে তোমার জন্য। ভাবির বোন নেই, আমাকে বলতো যা নয় বোন আনবে সে। আমার জন্য যারা এত কিছু করেছে তাদের জন্য আমি কি করেছি? সংসারের বাজার খরচ কিছুটা বেশি দিতে, তাই আমি বড় ভাইয়ের হাতে পায়ে ধরে অনুরোধ করে রাজি করিয়েছি। তুমি আমার স্ত্রী নার্গিস, তাই বলে তুমি ভেবো না যে তুমি এমন কথা বলবে যা আমাদের ভাইয়ের ভাইয়ের দ্বন্দ্ব হবে। আমি সেই কথা শুনে নাচবো? আমি তোমার হাতের পুতুল নই। আমার ভাই ভাবি কেমন মানুষ তা আমি জানি। তোমার আগে তারা এসেছে আমার জীবনে, তাই তোমার থেকে আমার জানতে হবে না তাদের ব্যাপারে। নার্গিসের রাগ সপ্তমে উঠে গেল। এই মানুষটা কখনো তার কোনো কথাকে পাত্তা দেয় না। যদি একবার স্বামীকে সে বশ করতে পারত তাহলে সবাইকে দেখিয়ে দিত। মহুয়া বেগম নার্গিসকে ডেকে পাঠালেন। মিনি গিয়ে ছোট মামিকে বলল নানি ডাকে। নার্গিস এলো কিছুটা দেরি করে। ইচ্ছে করে সে দেরি করে এসেছে। মিরাজুল ইসলামের সাথে কথা কাটাকাটি করে তার মেজাজ খুব খারাপ হয়ে আছে। আল্লাহ দুনিয়ার এসব পুরুষ বউদের আঁচলে বাঁধা থাকে, অথচ আল্লাহ তার কপালে এটা কেমন পুরুষ জুটিয়ে দিল। মানুষের জীবন নদীর মতো বহমান। নদীর এপার ভাঙে ওপার ভাঙে, কিন্তু নদী বহতা বন্ধ হয় না। জীবন মানেই যেন একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে পিছে হাঁটার কোনো সুযোগ নেই। পিয়াসা নিজের ভাগ্যকে মেনে নিয়েছে, জেনে বুঝে নিজের বাবা মা ছাড়া অন্য কাউকে বাবা মা বলে মেনে নেওয়া কতটা যন্ত্রণাদায়ক। সেই যন্ত্রণাদায়ক কাজটাই পিয়াসা বরণ করে নিয়েছে নির্দ্বিধায়, নিশ্চিন্তে, খুশি মনে। মানুষের সবচেয়ে বেশি এক্সপেকটেশন থাকে নিজের বাবা মায়ের কাছে। সেখানে তার নিজের বাবা মাই তো তাকে অনাকাঙ্ক্ষিত ভেবে ছেড়ে চলে গেছে নিজ নিজ সুখের সন্ধানে। পিয়াসাই ছিল তাদের গলার কাটা। নিজের মানুষ যখন ছেড়ে গেছে, রক্তের বন্ধন অস্বীকার করেছে, সেখানে ভিন্ন রক্তের মানুষ তাকে রাজকুমারীর আসনে বসিয়েছে। পিয়াসা নিজেকে পাথর করতে চায়, কারোর জন্য সে চোখের পানি ফেলবে না। শেষবার কেঁদেছিল পারভিন নামের মহিলা তাকে ছেড়ে যাওয়ার পর। এরপর পিয়াসা চোখ মুছে নিজের কাছে নিজে শপথ করেছে, এরপর জীবনে যত বড় ঝড় আসুক, যত আঘাত আসুক, পিয়াসা আর কাঁদবে না। নতুন বাবা মায়ের কাছে এসে পিয়াসার যেন আবারও নতুন করে জন্ম হলো। পিয়াসা এখন পিয়াসা চৌধুরী, বাবা মায়ের আদরের মেয়ে। পিয়াসা আগের জন্মের কথা তাই মনে রাখেনি। দুঃখকে কখনো পুষতে নেই, দুঃখের কারণকেই মাটি চাপা দিয়ে দিতে হয়। পিয়াসাও মনে করে পূর্বজন্মের কিছু আজ সে এই জীবনে, তার জীবনে অথবা বাবা মায়ের জীবনে আসতে দিবে না। এ বড় কঠিন যুদ্ধ। ভীষণ মনোবল না থাকলে এই যুদ্ধ করা যায় না। এই যুদ্ধ বাহিরের দুনিয়ার সাথে যতটা, তার চাইতেও বেশি নিজের সাথে নিজের। পিয়াসা নিজেকে বিশ্বাস করে, বিশ্বাস আছে বলেই সেদিন টেস্ট পরীক্ষা দিয়ে ফেরার সময় মালিহাকে দেখে ও পিয়াসা না চেনার মতো করে চলে এসেছে। পিয়াসা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। টেস্ট পরীক্ষা শেষ হয়েছে 4 দিন আগে। শেষ পরীক্ষার দিন বান্ধবীদের সাথে পিয়াসা বাসার মামার দোকানে ফুচকা খেতে বসে। গল্প আড্ডায় মশগুল পিয়াসা দেখতে পায়নি রাস্তার উল্টো দিক থেকে কেউ একজন তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মালিহা এগিয়ে যায় পিয়াসাকে লক্ষ্য করে। পিয়াসা তখন বান্ধবীদের সাথে কে কতটা ফুচকা খেতে পারে সেই চ্যালেঞ্জ নিয়ে ফুচকা খাচ্ছে। দম ফেলার সময় নেই তার। সেই মুহূর্তে মালিহা এগিয়ে গিয়ে বলল, প্রিয়া। পিয়াসা এক নজর তাকে চোখ ফিরিয়ে নেয়। 3 মিনিটে সবচেয়ে বেশি ফুচকা খেয়েছে পিয়াসা। বিজয়ীর হাসি হেসে মালিহার দিকে তাকায়। মালিহার চোখের নিচে কালি পড়েছে, 2 ঠোঁট শুকিয়ে গেছে। আগের মতো সেই লাবণ্যতা বিলীন হয়ে গেছে। মালিহা আবারও বলল, প্রিয়া মা। কে পিয়া মা? আপনার ভুল হচ্ছে। না মা, আমার ভুল হয়নি। তুই আমার ভাইয়ের মেয়ে, আমার একমাত্র ভাই শাহেদের মেয়ে। আমি তোর ফুফু। আপনার ভুল হচ্ছে আন্টি। আমার নাম পিয়াসা, চৌধুরী পিয়াসা বিনতে আনোয়ার। আমার বাবার নাম শাহেদ না, আমার বাবার নাম আনোয়ার। মালিহা থমকে যায়। সে ভুলেই গেছে পিয়াসাকে তারা দত্তক দিয়ে দিয়েছিল। তার নতুন বাবা মা তার সব জন্ম পরিচয় পরিবর্তন করে ফেলেছে হয়তো। মালিহা ভালো করে তাকায় পিয়াসার দিকে। এ যেন কোনো রূপকথার রাজকুমারী। এই ভুবন মোহিনী রূপ, এই চোখের চাহনি, সবকিছুই মালিহার কত চেনা। একই রক্তের মানুষ দুজন, অথচ কত দূরত্ব আজ। মালিহার ইচ্ছে করছে একটা বার পিয়াসাকে বুকে জড়িয়ে ধরে, কিন্তু সেই সাহস আর তার হলো না। পিয়াসাকে দেখেই মনে হচ্ছে সে কোনো ধনীর দুলালি। তার জন্ম যে একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে, এই পিয়াসাকে দেখলে কেউ আন্দাজও করতে পারবে না। মালিহার কেমন যেন আড়ষ্ট অনুভব হলো। পিয়াসার কাছাকাছি সে দাঁড়িয়ে আছে, অথচ পিয়াসা এমনভাবে বান্ধবীদের সাথে গল্প করছে যেন এখানে কোনো মানুষ নয়, কোনো পিলার দাঁড়িয়ে আছে। অথবা যে দাঁড়িয়ে আছে সে চির অচেনা তার। অধিক শোকে মানুষ পাথর হয়। মালিহা বইতে পড়েছে, কিন্তু এবার নিজ চোখে দেখছে পিয়াসা শুধু পাথর না, সে হয়েছে শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা প্রাচীন বটবৃক্ষ, যাকে কোনো ঝড়ঝাপটা ওড়াতে পারেনি। মালিহা ধীর পায়ে নিজের পথে হাঁটা শুরু করে দিল। সময় পেরিয়ে গেছে অনেক। সংসারের হাল
সাবিহার বাচ্চাদের দায়িত্ব সবকিছু মালিহাকে নিতে হয়েছে। সাবিহা ডিভোর্সের পর কেমন একগুঁয়ে হয়ে উঠেছে। শান্ত নদীর মতো সাবিহা কেমন হিংস্র আর খিটখিটে হয়ে গেছে, ঠিক ততটাই শান্ত হয়ে গেছে মালিহা। জীবনে তার আর পাওয়া হলো না কিছু। এত বছর পরে এখনো মানুষজন মালিহাকে দেখলেই সেসব ছবি ভিডিওর কথা প্রতিনিয়ত মনে করিয়ে দেয়। বারবার পাত্রপক্ষ আসে, কথা বলে, তারপর নাকচ করে দেয়। একটা বছর ধরে এসব সহ্য করার পর মালিহা বুঝতে পারল জীবনকে সে যতটা সহজে ভেবেছিল, জীবন তার চাইতে হাজার গুণ বেশি নিষ্ঠুর। পাপের শাস্তি পেতেই হয়, কেউ ছাড় পায় না। যেমন ছাড় পায়নি সাবিহা, জমিরন, মালিহা, তেমনই ছাড় পায়নি কাদের। বিদেশে যাওয়ার 1 বছর পর অ্যাক্সিডেন্টে 2 পা হারায়। দেশে ফিরে যখন সাবিহাকে আবারও ফিরিয়ে নিতে চাইল, সাবিহা তখন একেবারেই বেঁকে বসলো। মালিহা একটা জুতার ফ্যাক্টরিতে কাজ করে। সংসার পুরোটাই এখন মালিহার কাঁধে। মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে পালিয়ে যেতে, এত অপমান লাঞ্ছনা আর নিতে পারছে না মালিহা। কিন্তু জীবন থেকে পালানোর উপায় তার জানা নেই। পিয়াসা নিজের রুমে বসে গুনগুন করে গান গাইছে। মা এখনো স্কুল থেকে ফেরেনি। মা এখন হেডমিস্ট্রেস। আনোয়ার চৌধুরী চেম্বার থেকে ফিরে এলেন বিকালে। বাবাকে দেখে পিয়াসা 1 গ্লাস বরফ শীতল পানি নিয়ে গিয়ে গেল। আনোয়ার চৌধুরী সোফায় গা এলিয়ে দিয়ে বসে বলল, আমাদের একটা ইনভাইটেশন আছে রে বাবা, আগামীকাল ঢাকায় যেতে হবে। পিয়াসা বাবার পাশে বসে বলল, কি জন্য বাবা? তোর সিরাজ আঙ্কেল আছেন না, ওনার বড় মেয়ে বৈশাখের বিয়ে, আমাদের দাওয়াত করেছেন। পিয়াসার বুক কেঁপে ওঠে। সেই বাড়িতে যাবে আবার। হুট করে পিয়াসার গলা শুকিয়ে যায়। লজ্জায় ইচ্ছে করে মাটির সাথে মিশে যেতে। লম্বা সেই ছেলেটার মুখোমুখি হবে কিভাবে পিয়াসা? মেয়ের পাংশুটে মুখের দিকে তাকে আনোয়ার চৌধুরী বললেন, কি হয়েছে বাবা, কোনো অসুবিধা? হ্যাঁ বাবা, আমার এক্সাম চলে এসেছে। এখন কি বেড়ানোর সময় নাকি? পড়তে হবে তো আমায়। সব সময় এত পড়তে হবে না বাবা, বইয়ে মুখ গুজে থেকে জীবনকে উপভোগ করবি না, তা তো হবে না। পড়ালেখার পাশাপাশি জীবনের সব সুখ উপভোগ করতে হবে। বিয়ে, দাওয়াত এসব সামাজিকতা পালন করতে হয় আমাদের বাবা। আমরা মানুষ, মানুষ সামাজিক জীব। দেখিস না, পশুদের মধ্যে কোনো সামাজিকতা নেই। মানুষ হওয়ার জন্য অনেক যন্ত্রণা, বুঝলি? পিয়াসা কিছু বলল না। একটা গাঢ় অস্বস্তির মধ্যে তার মন চেয়ে গেল। শারমিন এসে যখন শুনল রজনীর মেয়ের বিয়ের দাওয়াত, তখন নিজেই মেয়েকে তাড়া দিল লাগেজ গুছিয়ে নেওয়ার জন্যে। পিয়াসার কিছুতে যেতে ইচ্ছা করছে না, কিন্তু না গিয়ে উপায় নেই এবার। এত বছর আর ওই বাড়িতে যাওয়া হয়নি। শারমিন নিজেই যায়নি। রজনী এসেছিল কয়েকবার, কিন্তু নিজেও বান্ধবীকে যেতে বলেনি। মহুয়া বেগমের সেদিনের রূঢ় ব্যবহার শারমিনের বুঝতে অসুবিধা হয়নি। তার কারণে রজনীর সংসারে অশান্তি হোক শারমিন চায়নি, কিন্তু এখন যখন মেয়ের বিয়ে তখন যেতেই হচ্ছে। ভোর রাতে নিজেদের গাড়ি নিয়ে বের হলো আনোয়ার চৌধুরী স্ত্রীকন্যাকে নিয়ে। আজকে বৈশাখীর গায়ে হলুদ। রজনীদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সকাল 7টা বেজে গেল। পিয়াসা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। 5 বছর পর আবারও এসেছে। এই বাড়িটা এখনো আগের মতো আছে, সেই প্রথমবারের মতো। এবারও পিঙ্কি ছুটে এসে পিয়াসাকে জড়িয়ে ধরে। আশার ছাদে ফুলের মালা লাগাচ্ছিল, সেই প্রথমবারের মতো এবারও আশার ছাদে দাঁড়িয়ে পিয়াসাকে দেখলো। পিয়াসাকে দেখেই আশারের খুব হাসি পেল। পিয়াসা এদিক ওদিক তাকিয়ে ছাদের দিকে তাকাতেই দেখে আশার তার দিকে তাকিয়ে আছে। আশারের দিকে তাকাতেই পিয়াসার বুক ধরফর করে উঠল। বিপদগ্রস্ত হরিণীর মতো লাফিয়ে ভেতরে ঢুকে গেল পিয়াসা। আশার হেসে ফেলল পিয়াসাকে পালাতে দেখে। একটা অ্যাক্সিডেন্টকে মেয়েটা এতদিন ধরে মনে রেখেছে। সন্ধ্যায় গায়ে হলুদের সময় মেয়েরা সবাই সবুজ রঙের লেহেঙ্গা পরবে বলে সিদ্ধান্ত নিল। পিয়াসা সেই যে শেষবার লেহেঙ্গা পরেই বাড়িতে বেড়াতে এসেছিল, তারপর আর লেহেঙ্গা পরেনি। এই জন্মের মতো আর কখনো লেহেঙ্গা পরবে না সে। আজকেও সবাই মিলে যখন পিয়াসাকে জোরাজোরি করতে লাগলো, পিয়াসা কিছুতেই রাজি হলো না। সবার মাঝে পিয়াসা একা 3 পিস পরেছিল। আশার নিজের ক্যামেরা দিয়ে ছবি তুলছিল। এতগুলো মেয়ের ভিড়ে পিয়াসাকে আলাদা করে চোখে পড়ছে। মেয়েটা এত ভয় পাচ্ছে কেন? আশার এর মুখোমুখি চোখাচোখি কিছুতেই হচ্ছে না। পুরো বাড়ি ঝলমল করছে মরিচবাতির আলোতে। বিসমিল্লাহ খানের সানাই সেই সাথে যেন অন্য রকম আমেজ এনে দিচ্ছে। সানাই সুর যেন কোনো অপার্থিব জগৎ থেকে ভেসে আসছে। প্রতিটি সুর যেন কোনো এক অজানা গল্প বলে যায়। বুকের ভেতর খুব গভীরে গিয়ে কেমন এক অন্যরকম অনুভূতির জন্ম দেয়। প্রভাত কিরণের মতো কেমন আদুরে মোলায়েম একটা অনুভূতি, অথচ বুকের খুব গভীরে গিয়ে কেমন বিষাদে আচ্ছাদিত করে দিচ্ছে পিয়াসাকে। আনন্দ বিষাদের গল্প মিশে আছে যেন প্রতিটি সুরে। পিয়াসা মুগ্ধ হয়ে সানায়ের সুর শুনছে। এরকম সুর পিয়াসা আগে শুনেনি। এ যেন পিয়াসাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে, অথচ নেশার মতো শুনতে ইচ্ছা করছে। সিরাজুল ইসলাম ব্যান্ড পার্টিও এনেছেন। বর আসবে যখন, তখন ব্যান্ড পার্টি ব্যান্ড বাজাবে। নির্জন 1 প্লেট তেহারি নিয়ে পিয়াসার দিকে এগিয়ে এলো। নির্জনকে আসার পর থেকে এই প্রথম দেখেছে পিয়াসা। একেবারে আগের মতো আছে নির্জন। সবুজ পাঞ্জাবি পরনে ছেলেদের সবার।
নির্জন তেহরির প্লেটটা পিয়াসার হাতে দিয়ে বলল। সবাই খাচ্ছে, তুমি না খেয়ে বসে আছো যে? পিয়াসা সানাই শুনতে এতটাই মগ্ন ছিল যে আশেপাশের কোনো কিছুই পিয়াসার কানে যায়নি, চোখে পড়েনি। পিয়াসা অন্য জগতের মায়ায় ডুবেছিল এতক্ষণ। নির্জনের কথায় পিয়াসার হুঁশ এলো। তাকিয়ে দেখে সবাই খেয়ে নিচ্ছে, সে ছাড়া। কিছুটা অপ্রস্তুত হয়ে পিয়াসা বলল। আমি আসলে সানাইয়ের আগে শুনিনি। সানাইয়ের প্রতিটি রাগিনী যে বুকে এতটা বিষাদের ঢেউ তুলে মানুষকে নস্টালজিক করে দিতে পারে আমার কোনো আইডিয়া ছিল না। নির্জন হেসে বলল। হ্যাঁ, আমি খেয়াল করলাম তুমি কেমন ঘোরাচ্ছন্ন হয়ে বসে আছো, তাই তোমার জন্য খাবার নিয়ে এলাম। আচ্ছা, খেয়ে নাও। পিয়াসা কৃতজ্ঞতা স্বীকার করে খেতে বসলো। আশা নির্জনকে বলল। পিয়াসাকে দিয়ে এসেছিস? নির্জন বলল। হ্যাঁ, দিয়েছে। আশার দূর থেকে তাকায় পিয়াসার দিকে। এই মেয়েটা তাকে ভয় পাচ্ছে অথবা লজ্জা পাচ্ছে, অথচ আশার সেসবের কিছুই মনে রাখেনি। তবুও পিয়াসা যেহেতু লজ্জা পাচ্ছে, লুকিয়ে থাকতে চাইছে, তাই আশা নিজেই ঠিক করলো সে নিজেই আড়ালে থাকবে পিয়াসার থেকে। নয়তো মেয়েটা একটু আনন্দ উপভোগ করতে পারবে না। বিয়েতে এসেও যদি তাকে বন্দী হয়ে থাকতে হয় রুমে, তাহলে তার বিয়ের মজা কি উপভোগ করলো? এজন্যই আশার পিয়াসাকে কেমন মোহগ্রস্ত হয়ে বসে থাকতে দেখে নির্জনকে দিয়ে খাবার পাঠিয়ে দিল। নির্জন আশারের দিকে তাকিয়ে বলল। কি রে, এরকম লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? কাহিনী কি? কাহিনীর কিছুই নেই, ও আমার গেস্ট, সবার থেকে একটু বেশি স্পেশাল ও, এই জন্য দেখছি। তাছাড়া কে খায়নি তার দেখাশোনা করার দায়িত্ব আমাদের। মিনি মীরাকে বলল। আপা দেখলি নির্জন ভাইয়ের কাণ্ড দেখলি? মিনি বিরস মুখে বলল। দেখলাম তো, সাদা চামড়া দেখলে আর হুঁশ থাকে না এদের, বুঝলি? কেমন আদিক্ষেতা দেখাচ্ছে এই মেয়েটাকে। মেয়েটাও তো নিজেরে মনে করে ডানা কাটা পড়ি, কেমন একটা এক্সট্রা ভাব নিয়ে বসে আছে। মীরার ভালো লাগছে না পিয়াসাকে দেখে। মেয়েটা কেমন নিরিবিলি শান্ত হয়ে বসে আছে, অথচ তার বসার স্টাইলের মধ্যেও একটা আভিজাত্য আছে। মীরা নিজের দিকে তাকায়। ভারী কাজের লেহেঙ্গা পরেছে সে, আর পিয়াসা পরেছে একটা সিম্পল হলুদ জর্জেট থ্রি পিস, চুলগুলো ফ্রেঞ্চ বেনি করা, দুই কানে বড় একজোড়া কুন্দনের বড় ঝুমকা। মীরা নিজের দিকে তাকায়। হঠাৎ করে মীরার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যায় যেন। সে গায়ে হলুদের ফ্লাওয়ার জুয়েলারি পরেছে, কানে গলায় হাতে চুড়ি, মাথায় টায়রা, ঝাপটা অনেক কিছু পড়েছে। মীরার মনে হলো তাকে বোধহয় ক্লাউনের মতো লাগছে। হঠাৎ করে মীরার মনে পড়ল সন্ধ্যার কথা। অপমানে মীরার মুখটা নিচু হয়ে গেল। মীরা আজকে ভারী মেকআপ করেছে, গালে ইচ্ছা মতো ব্লাশন দিয়েছে। ব্লাশ দিতে মীরার ভীষণ ভালো লাগে। ছাদে ওঠার পথে আসার দেখে বলল। কিরে, তোর গালে কি হয়েছে? মীরা না বুঝে বলল। কোথায়? তোরা এত থাপড়াইছি কে? থাপড়াইয়ে গাল লাল করে দিয়েছে এভাবে? মীরা লজ্জা পেয়ে বলল। কি বলেন সব? আমাকে থাপড়াবে কে? মেকআপ করেছি। বাইরে যেসব মেকআপ করছোস মনে হতেছে আলিফ লাইলার মালেকা মাহিরা। পিয়াসে দেখছোস কত সিম্পল সাজে? কবে যে তোদের রুচি চেঞ্জ হবে? মীরা উঠে এলো ছাদ থেকে। আষাঢ়ের বলা কথাগুলো তখন পাত্তা দেয়নি। এখন মনে হচ্ছে তাকে সত্যিই খারাপ লাগছে দেখতে। রুমে এসে দেখে নীরা আপা মুখে ফাউন্ডেশন দিচ্ছে। মীরাকে দেখে বলল। শোন, আরো সুন্দর করে সেজে নে। ছেলেদের বাড়ি থেকে হলুদ দিতে আসবে আপাকে, অনেক ছেলেরা আসবে। মীরা আপার কথা শুনে ভাবল, দূর, আষাঢ়ের কথা শুনে নিজের সাজ নষ্ট করবে কেন? কত ছেলেরা আসবে। বৈশাখী আপার বিয়ে হচ্ছে বিসিএস ক্যাডার পাত্রের সাথে, পাত্র ফরেন ক্যাডার। ও শ্বশুরবাড়ির সবাই অনেক উঁচু মহলের লোক। ওদের কাউকে পটাতে পারলেই কেল্লা ফতে। মায়ের কথা মতো আষাঢ়ের পিছনে পড়ে আর কত অপমানিত হবে। মীরা মিনিকেও ডেকে আনলো। মিনির ইচ্ছে করলো না সাজতে। সে নির্জনকে পছন্দ করে। মায়ের কথাতেই প্রথমে আগ্রহী হয়েছিল, কিন্তু আস্তে আস্তে কেন জানি নির্জনের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে আরো বেশি। নীরা বলল। আরে কাঁধি হাতারাম কোথাকার, বুঝতেছিস না কেন? নির্জন তো আছেই হাতে, এর চাইতে ভালো অপশন যদি পেয়ে যাস তাহলে অসুবিধা কোথায়? মা খুশিই হবে দেখিস। মিনি বলল। না আপা, আমার বেটার অপশন লাগবে না। আমি নির্জনকে ভালোবাসি, ওকে হলেই হবে। মীরা বলল। বাদ দে তো আপা, ওর মাথায় যেটা ঢুকেছে ও সেটা নিয়েই থাক। সবে তো ইন্টারে পড়ছে, বুঝবে আরো কিছুদিন পরে। কিছুক্ষণ পর নীরা আর মীরা যখন সেজে বের হলো, আষাঢ়ের পিলে চমকে গেল। এরা এসব কি সাজে ভাই? শরীরের প্রতিটা অঙ্গে কৃত্রিমতা, নিজস্বতা কিছুই নেই। এদের ফ্যাশন চেঞ্জ এত জঘন্য কেন? এজন্যই লোকে বলে চকচক করলে শোনা হয় না। পাত্রপক্ষ থেকে মেহমান এলো 10টার দিকে। 2 মাইক্রো মেহমান এলো। খাওয়া দাওয়ার পর ছাদে সবাই মিলে ঠিক করলো ছাদে সবাই মিলে কাপল ডান্স করবে। পিঙ্কি পিয়াসাকে বলল। আই পিয়াসা, তুই আশার ভাইয়ের পার্টনার? আশার ভাইয়ের পার্টনার আমরা কেউ হব না। বাবারে, ওর সারাক্ষণ সবাইকে হুমকি দামকি দেয়, ওর কাছেও কেউ নেই। পিয়াসাকে শারমিন নাচ শিখিয়েছে। বাড়িতে সে প্রায় সময় ছাদে বৃষ্টি এলে নাচ করে।
বৃষ্টি এলে পিয়াসার মন ময়ূরের মতো হয়ে যায়, কিন্তু সবার সামনে এভাবে নাচার কথা পিয়াসা কখনোই ভাবেনি। আর আষাঢ়ের সাথে নাচা তো অসম্ভব। পিয়াসা পিঙ্কিকে বলল, না রে, আমার মাথা ব্যথা করছে, আমি যাই, ঘুমোবো কিছুক্ষণ। তাছাড়া বাবাকে দেখি না অনেকক্ষণ হলো, বাবার কাছে যাবো একটু। পিয়াসা ছাদ থেকে নামতে যাবে তখনই কারেন্ট চলে গেল। সিঁড়িতে অন্ধকারে পিয়াসা দাঁড়িয়ে গেল। পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। আশার ছুটলো জেনারেটর চালু করার জন্য। নিজের মোবাইল সে রুমে রেখে এসেছে। এই বাড়ির প্রতিটা কোণ আষাঢ়ের মুখস্থ, তাই আলো হোক বা অন্ধকার আষাঢ়ের তাতে অসুবিধা নেই। ছুটে এসে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কয়েক ধাপ নামতেই আষাঢ়ের কারোর সাথে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে পিয়াসা পড়ে যেতে নিল। আষাঢ় বুঝতে পেরে সামনে থাকা মানুষটাকে অন্ধকারে জড়িয়ে ধরল। কারো শক্ত আলিঙ্গনে পিয়াসার বুকের ভিতর কেমন তোলপাড় করতে লাগলো। পুরুষালী বুনু একটা ঘ্রাণ পাচ্ছে বিপরীত মানুষটার থেকে। পারফিউমের স্মেলটা দারুণ তো। মানুষটা ছাড়ছে না পিয়াসাকে। পিয়াসা কাঁপা কাঁপা গলায় বলল, কে? আশার পিয়াসাকে ছেড়ে দিয়ে বলল, তুমি যার দৃষ্টি থেকে পালিয়ে বাঁচতে চাইছো সেই এই। মুহূর্তে পিয়াসার পায়ের নিচের মাটি সরে গেল। ভয়ে আরেকবার পিয়াসা পাহড়কে পড়ে যেতে নিল। অন্ধকার আষাঢ়ের চোখ সয়ে এসেছে। হাত বাড়িয়ে আবারও বুকে টেনে নিয়ে বলল, এত ভয় পাচ্ছ কেন আমাকে? রিল্যাক্স পিয়াসা, অন্ধকারে পড়ে যাবে তুমি। আমি না যাওয়া পর্যন্ত জেনারেটর আসবে না। তুমি আমার সাথে আসো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে নিচে। আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আপনি যান এখান থেকে। শান্ত হও, আমি তোমার সাথে নাচ করব না। তুমি শান্তিতে অন্য কাউকে পার্টনার করে নিতে পারো। আমি জানি আমার ভয়ে পালিয়ে যাচ্ছ তুমি। না, আমি নাচ করব না, আমি বাবার কাছে যাব। আশার বুঝতে পারলো এই মেয়ে এখনো ভয় পাচ্ছে তাকে। একে এখানে অন্ধকারে রেখে যেতেও পারছে না আশার। অন্ধকারে আবার কে নেমে আসার ধাক্কা খায়, কিংবা অন্ধকারে কেউ যদি খারাপ ব্যবহার করে। পিয়াসার অনুমতি না নিয়ে পিয়াসাকে কোলে তুলে নিল। আশার ভয়ে পিয়াসা চিৎকার করে উঠল, এই লোকটা আস্ত অসভ্য একটা লোক। আশার হেসে বলল, মা আমাকে বলেছিল তোমার খেয়াল রাখি যাতে। আমি আমার দায়িত্ব অবহেলা করবো না পিয়াসা। তাতে তুমি লজ্জা পেলে আপাতত আমার কিছু করার নেই। এই অন্ধকারে যে কেউ নেমে আসতে পারে, সবাই তো ভালো হয় না। আমি তোমাকে এখানে একা রেখে যেতে পারি না তাই। পিয়াসার হঠাৎ করে মনে পড়ে গেল অনেক বছর আগের একটা রাতের কথা। একজোড়া মানবীর করা কিছু জঘন্য কার্যক্রম ভাবতেই পিয়াসার গা শিউরে ওঠে। একেবারে নীরব হয়ে যায় পিয়াসা। বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজেকে ভীষণ একা লাগছে পিয়াসার। তার থেকে 2 টেবিল দূরে বসে থাকা মানুষটাকে দেখে এক মুহূর্তে পিয়াসার পুরো দুনিয়া কেঁপে উঠল যেন। পারভিন বসে আছে সাদেক আলীর সাথে। পিয়াসার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এদিক ওদিক তাকিয়ে পিয়াসা মাকে খুঁজতে লাগলো। এখানে সে থাকবে না আর। বুকের ভেতর যেন সাইক্লোন। এত যন্ত্রণা হচ্ছে কেন? একবার ইচ্ছে করছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করে কেন এরকম করলো তার সাথে। পর মুহূর্তে নিজেকে সামলায় পিয়াসা। কি হবে জিজ্ঞাসা করে? কাকে জিজ্ঞাসা করবে? কাগজে কলমে তার মায়ের নাম এখন শারমিন। পারভিন নামের কারো কোনো অস্তিত্ব নেই তার জীবনে। জন্ম দিলেই মা হয়ে যায়, এটা পিয়াসা এখন আর বিশ্বাস করে না। শারমিন পিয়াসাকে খুঁজছিল। এতক্ষণ দেখতে পেয়ে মেয়ের পাশে চেয়ারে এসে বসে। পিয়াসার শুকনো মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে মা? পিয়াসা শারমিনকে জড়িয়ে ধরে বলল, আমার ভালো লাগছে না মা, আমার কেমন দম বন্ধ লাগছে, তুমি আমায় শক্ত করে জড়িয়ে ধরো। শারমিন মেয়ের অস্থিরতা দেখে দুশ্চিন্তায় পড়ে যায়। মেয়ে এত ঘাবড়ে আছে কেন? মেয়েকে শক্ত করে ধরে রাখবে শারমিন। পিয়াসা কাঁদছে না, কিন্তু তার চোখ জ্বলে যাচ্ছে তবুও। পারভিনের কোলে বছর 3 একটা বাচ্চা ছেলে। পারভিন ছেলেকে জড়িয়ে ধরে বসে আছে। পিয়াসা চোখ বন্ধ করে ফেলে। সে কেন এত অবহেলিত ছিল তাহলে? নাকি মেয়ে বলে তাকে ফেলে চলে যেতে 2বার ভাবেনি? নার্গিস একবার পিয়াসাকে দেখছে, আবার দূরে বসে থাকা পারভিনকে দেখছে। কি আশ্চর্য, এই মেয়েটার মা হচ্ছে শারমিন, অথচ এই মেয়েটার চেহারা পুরোপুরি ওই দূরের টেবিলের মহিলার সাথে মিলে যাচ্ছে। অবাক হয়ে নার্গিস শারমিনকে বলল, আপা দেখেন, আপনার মেয়েটার সাথে ওই টেবিলে বসা মহিলার চেহারার সাথে অনেক মিল, তাই না? শারমিন তাকায়। এক মুহূর্তের জন্য শারমিনের মনে হলো সে ভুল দেখছে। পারভিন এখানে এজন্য কি তার মেয়েটা এরকম ঘাবড়ে আছে? নার্গিসের দিকে তাকিয়ে বিব্রত সুরে বলল, এরকম কাকতালীয় কত ঘটনা তো ঘটে দুনিয়াতে। নার্গিস চলে গেল কথা না বাড়িয়ে। শারমিন পিয়াসার চুলে বিলি কেটে বলল, যাবি মায়ের সাথে দেখা করতে? শারমিন খেয়াল করলে এই কথাটা বলতে গিয়ে তার বুকটা যেন ভেঙে যাচ্ছে যন্ত্রণায়। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। পিয়াসা গভীর শ্বাস নিয়ে বলল, আমি আমার মায়ের কাছেই তো আছি, আমার আর কোনো মা নেই, মা তো একজনই হয়। শারমিনের বুকের পাথর নেমে গেল। আমি ভেতরে যাব মা, আমার ভালো লাগছে না। পিঙ্কির সাথে শারমিন পিয়াসাকে ভেতরে পাঠিয়ে দিল। পিয়াসা চলে যাওয়ার পর শারমিন উঠে দাঁড়ায়। পারভিনের সাথে কথা বলতে হবে তার। কেন মেয়েকে এরকম পরিস্থিতিতে ফেলে চলে গেল তা জানতে হবে। পারভিন 3 বছরের ছেলে পিয়াসকে ঘুম পাড়াচ্ছিল কোলে নিয়ে। হঠাৎ করে শারমিন ম্যাডামকে দেখে পারভিন কেমন চমকে ওঠে।
সাদেক আলী বসে কথা বলছে ফোনে। স্বামীকে ইশারা করে পারভিন উঠে দাঁড়ায়। যেই জীবনের মায়া ত্যাগ করে এসেছে পারভিন, সেই অতীত এসে তার সামনে দাঁড়াবে। কখনো কি ভেবেছে সে? শারমিন ম্যাডাম এখানে কোথা থেকে এলো? লোকে ঠিক বলে পৃথিবীটা গোল, কখনো না কখনো দেখা হয়ে যায়। অতীত বর্তমানের দোলায় পারভিনের মন দুলতে থাকে। যে অভিশপ্ত জীবন পার করে এসেছে সে, সেই জীবনের কোনো ছায়া নিজের উপর আসতে দিতে চায়নি। শুধু বুকের এক কোণে ছোট্ট পিয়াসার জন্য যন্ত্রণার আগুন জ্বলতে থাকতো দাউ দাউ করে। 5 বছরে কত কিছু বদলেছে। শুধু ঘুমন্ত পিয়াসার পবিত্র মুখটা বদলায়নি মানুষ পর থেকে। পারভিনের হাত ধরে শারমিন বলল, কেন এরকম করেছিলে? পারভিন ডুকরে কেঁদে ওঠে। মাস্টারের ভাত কই? পারভিন রান্নাঘরে রান্না করছে। জমিরনের তারা শুনে বলল, রান্না শেষ আম্মা, এই তো দিচ্ছি খেতে। আজকে শুক্রবার, সাদেক আলী বাড়িতেই আছেন। সাদেক আলী মালিহার কলেজের স্যার। এই বাড়িতে লজিং থাকছে। কোনো এক অজানা কারণে রাগ করে বাড়ি থেকে চলে এসেছে। জমিরন দীর্ঘদিন ধরে ছক কষেছে কোনো মতে যদি মালিহাকে এই ছেলের কাছে বিয়ে দিতে পারে। আশেপাশে সবাইকে জানিয়ে রেখেছে এই স্যারের সাথে মালিহার বিয়ে হবে। জানালা দিয়ে সাদেক আলী বাহিরের দিকে তাকায়। সে যে রুমে থাকে সেখান থেকে রান্নাঘর আর পুকুর ঘাট পুরোপুরি দেখা যায়। দিনের বেশিরভাগ সময় জানালার পর্দা দেওয়া থাকে, তাই পারভিন গুনগুন করে গান গাইছে। একটা বই হাতে নিয়ে সাদেক সেদিকে কান পাতে। পারভিন গুনগুন করে গাইছে। সাদেক আলী জানালার পর্দা একটু ফাঁক করে বাইরে তাকায়। রান্নাঘরের কুটিতে হেলান দিয়ে পারভিন গান গাইছে। গানের গলা ভীষণ সুন্দর না হলেও ভীষণ দরদ দিয়ে গাওয়ায় শুনতে ভীষণ ভালো লাগছে। একেবারে বুকের ভিতরে এসে তীক্ষ্ণ ফলার মতো বিচ্ছে। সাদেক হারিয়ে যায় নিজের অতীত স্মৃতিতে। ভালোবেসে বিয়ে করেছিল নিজের চাচাতো বোনকে, কিন্তু ধরে রাখতে পারেনি। বাবা চাচার মধ্যকার দ্বন্দ্বের অবসান হবে ভেবে দুজনে বিয়ে করে নিল, অথচ সেই আগুনে যেন ঘি ঢেলে দিল তাদের বিয়ে। 1 মাসের মাথায় ডিভোর্স দিতে হলো। সাদেকের বাবা আবেদ আলী এক কথার মানুষ। সাদেক যদি কবিতাকে তালাক না দেয় তাহলে তিনি গলায় দড়ি দেবেন। যে ভাই তার সব টাকা আত্মসাৎ করেছে তার মেয়েকে কিছুতেই ঘরে তুলবেন না। পুরো পরিবারের কেউ সাদেকের পাশে ছিল না। সাদেক ভাবলো যাই হয়ে যাক কবিতাকে সে ছাড়বে না, কিন্তু সাদেককে অবাক করে দিয়ে কবিতায় বলল সে আর এই সম্পর্কে থাকতে চায় না। তার বাবা তার জন্য ভালো পাত্র দেখেছেন। পাত্র ইউকেতে সেটেল। এই সম্পর্কের কোনো পরিণতি নেই, কখনো কেউ মানবে না। কবিতা এরকম অনিশ্চিত জীবন মানতে পারবে না। যতটা ঝামেলা করে দুজনে বিয়ে করেছিল ঠিক ততটাই সহজে দুজনে ছাড়াছাড়ি হয়ে যায়। বাবা মা আত্মীয় স্বজন সবার উপর রাগ করে সাদেক বাড়ি থেকে বের হয়ে আসে। কবিতার বিয়ে হয়েছে, একটা মেয়েও হয়েছে। স্বামীর সাথে দেশের বাহিরে আছে। সাদেক ভেবেছিল সে বুঝি বাঁচতেই পারবে না কবিতাকে ছাড়া, অথচ একটা সময় বুঝতে পারলো কেউ কারো অভাবে মরে যায় না, সে দিব্যি বেঁচে আছে। কবিতার কথা মনে পড়লে ঘৃণায় রিরি করে ওঠে পুরো দেহ মন। আজকে পারভিনের গাওয়া গানটা যেন সাদেককে তার অতীতে নিয়ে যায়। কবিতা নিজেই এগিয়ে এসেছিল তাদের এই সম্পর্কে, আবার নিজেই ছেড়ে গেল। সাদেক আনমনা হয়ে তাকিয়ে থাকে। পারভিন পরনে সুতির শাড়ির আঁচল দিয়ে মুখ গলা বুকের ঘাম মুছে। ডিপ নেক ব্লাউজ পরনে পারভিনের ফর্সা বুকটা হুট করে সাদেকের সামনে উন্মুক্ত হয়ে পড়ে। এক মুহূর্তের জন্য সাদেক চমকে ওঠে। দ্রুত পর্দা ছেড়ে দেয় সাদেক। কি দেখল সে? কবিতার সাথে ছাড়াছাড়ির পর নারী দেহের প্রতি কখনো বিন্দুমাত্র আগ্রহ জন্মেনি সাদেকের। এই যে মালিহা সারাক্ষণ গায়ে পড়ে কথা বলতে আসে, সাদেক কখনোই তাকিয়ে দেখে না। তাহলে হঠাৎ করে এখন পারভিনকে দেখে বুকের ভেতর এরকম ঝড় উঠল কেন? সাদেক নিজের ব্যবহারে নিজেই লজ্জিত হয়। নিজের লজ্জা ছাপিয়ে হঠাৎ করে মনে প্রশ্ন জাগে, পারভিনের এত কিসের কষ্ট? সবসময় পরিপাটি সেজে থাকা পারভিনকে দেখে কেন মনে হয় ভেতরে ভেতরে সে খুবই এলোমেলো হয়ে আছে। ভেতরে অগোছালো ভাবকে লুকাতে সে এতটা পরিপাটি ভাব দেখায়। সাদেকের মনে হলো তার যদি ক্ষমতা থাকতো তাহলে পারভিনের মনের সব কষ্ট দূর করে দিত। পারভিন পুকুরের ঘাটে বসে পায়ে আলতা দিচ্ছে। পুকুরের স্বচ্ছ জলে পারভিন নিজের প্রতিবিম্ব ফুটে উঠল। জলের দিকে তাকিয়ে পারভিনের 2 চোখ ভিজে ওঠে। শাহেদ দেশের বাহিরে গেছে এই 12 বছর। 1 যুগ হয়ে গেল, এখনো স্বামীকে কাছে পাচ্ছে না। শাহেদের কি একটু মনে হচ্ছে না স্ত্রীর কথা? একটা জীবনে কি শুধু ধৈর্য ধরেই কাটিয়ে দিতে হবে? বিয়ের 18 দিন পর শাহেদ সেই যে গেল, আর এলো না এখন পর্যন্ত। এর মধ্যে শাহেদকে কাছে পেয়েছে 1 সপ্তাহ। বাকি দিনগুলোতে শাহেদের সময় কেটেছে জুয়ার আসরে। পারভিন সেসব ভাবতে ভাবতে কেঁদে ওঠে। বুকের ভেতর পাহাড় সমান যন্ত্রণা তার, অথচ মেনে নেওয়া ছাড়া উপায় নেই। সাদেকের মনটা আজকে কেমন অবাধ্য হয়ে উঠেছে। বারবার ইচ্ছে করছে পারভিনকে দেখতে। নিজের মনের এই নির্লজ্জ ইচ্ছে দেখে সাদেক নিজেই অপ্রস্তুত হয়। ভাগ্যিস মনের ভেতর কি হচ্ছে কেউ দেখতে পায় না, নয়তো দেখতেও সাদেকের মনের ভেতর কেমন তোলপাড় হচ্ছে। অনেকক্ষণ ধরে মনের সাথে যুদ্ধ করে সাদেক জিততে পারেনি। শেষ পর্যন্ত পুকুর ঘাটের দিকে জানালার পর্দা ফাঁক করে তাকায় সাদেক। পারভিন কেমন অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে পুকুরের দিকে। সম্পূর্ণ বেখেয়ালি হয়ে বসে আছে পারভিন। কে এত ভাবছে? এত কষ্ট কিসের ওর?
এদিক ওদিক তাকিয়ে কাদের এলো পুকুর ঘাটে। পারভিনের পায়ের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গেল পারভিনের দিকে। একটা মানুষ এত বেশি সুন্দর হয় কিভাবে? যেন একটা মোমের পুতুল। পারভিন অন্যমনস্ক হয়ে বসে ভাবছে নিজের জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে। কাদের গিয়ে পারভিনের কোমরে হাত দিয়ে বলল, কি ব্যাপার ভাবি, কি ভাবেন? অতর্কিত স্পর্শে পারভিন চমকে উঠে ছিটকে উঠে দাঁড়ায়। কাদের থেকে দূরে গিয়ে বলল, কি করছেন আপনি? টাচ করে কথা বলছেন কেন? কাদের গলা নিচু করে বলল, একটা ফুল গাছ দিন দিন শুকাইয়া যাইতেছে, আমার তো দায়িত্ব তার গোড়ায় জল ঢালা। পারভিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মালিহা পাইছেন আমারে? যেভাবে মাঝরাতে মালিয়ার ঘরে ঢুকে যান ভাবছেন তেমন সবাইরে এক পাল্লায় মাপতে যাবেন না। জেনেও সব চুপ করে আছি। নিজেরা পাপ করতেছেন, নিজেরা হিসাব দিবেন। আমার সাথে বেচাল করতে আসবেন তো পুরো গ্রাম জানবে আপনাদের কুকীর্তি। কাদেরের চোয়াল শক্ত হলো। তাহলে সব বুঝে গেছেন? কাদের এদিক ওদিক তাকায়। সন্ধ্যা হয়ে আসছে। কাদের বেপরোয়া হয়ে ওঠে। যখন সব জানেই তাহলে আর ভালো মানুষের মুখোশটা কষ্ট করে পড়ে থাকার কোনো দরকার নেই। এর সামনে এক হাত দিয়ে পারভিনের কোমরে শক্ত করে খামচি দিয়ে ধরে আরেক হাতে পারভিনের মুখ চাপা দিয়ে কাদের বলল, সব যখন জানেই গেছেন তাইলে আর লুকোচুরি কিসের? সবাইরে জানানোর ভয় দেখান আমারে। কি জানাবেন সবাইরে? আমি আপনারে। কাদেরের লোলুপ স্পর্শে পারভিনের পেটের নাড়ি ভুড়ি উল্টে এলো। কাদের কথা শেষ করতে পারে না, তার আগে শুনতে পেল ঘরের দরজা খোলার শব্দ হচ্ছে। বাড়ির মাস্টার সাদেক আলী মালিহাকে ডাকতে ডাকতে এদিকে আসছে সম্ভবত। লাফিয়ে সিঁড়ি বেয়ে কাদের উঠে যায়। পারভিন বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে থাকে। একটু আগে যা হলো তা কখনো পারভিনের কল্পনাতেও ছিল না। সাদেক স্যার যদি মালিহাকে না ডাকতে বের হতো তাহলে আজ পারভিনের কি যে হতো। সাদেক এদিক ওদিক তাকিয়ে মালিহাকে ডেকে ঘরে চলে গেল। নিজের রুমে ঢুকে সাদেকের ভীষণ রাগ হতে লাগলো। কাদেরকে খুন করে ফেলতে ইচ্ছা করছে তার। সে কিছুই করতে পারল না এরকম একটা ঘটনা ঘটতে দেখেও। সাদেকের মনটা বলছিল, এটা ঠিক হচ্ছে না, কিছু করা উচিত। কিন্তু তবুও সে পারেনি। কেমন একটা অদ্ভুত অসহায়ত্ব অনুভব হচ্ছিল সাদেকের। কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। গ্রামের মানুষজন যে তিলকে তাল করে ফেলতে পারে সাদেক জানে। সে হয়তো পারভিনকে বাঁচাতে যেত, কাদের হয়তো রটিয়ে দিত সে আর পারভিনকে নিয়ে কোনো কুৎসা। সাদেক কিছু করলে এই পরিস্থিতি আরো খারাপ হতে পারত। কাদের চলে গেল, কিন্তু সাদেকের মাথার ভেতর তখনও ঝড় চলছে। বারবার নিজের বিবেক তাকে বলছে সে কিছু করতে পারলে হয়তো মানুষটার কষ্টটা একটু কমাতে পারত, কিন্তু কিছুই করেনি তখন। সাদেকের এখন মনে হচ্ছে শুধু ওর সঙ্গে না, নিজের সঙ্গে অন্যায় করেছে। এই অপরাধ বোধ হয় তাকে ছাড়বে না। পারভিন চুপচাপ ঘরে চলে এলো। ঘরে এসে শাহেদকে ইমোতে কল দিল। একবার, দুইবার, তিনবার রিং হচ্ছে কিন্তু কল রিসিভ হচ্ছে না। পারভিনের বুক ফেটে কান্না আসছে। এত অসহায় কেন সে? প্রতিনিয়ত ভেতর থেকে ভেঙে যাচ্ছে পারভিন। এখানে কোন আজাব সহ্য করছে সে তা শুধু তার অন্তর্যামী জানেন। একজন স্বামী শুধু একজন মানুষই নন, বরং একজন রক্ষা কবচ। পারভিনের যন্ত্রণা আরো দ্বিগুণ হয়ে যায় শাহেদের সাথে যোগাযোগ করতে না পেরে। শাহেদ শেষ কথা বলেছে আরো 2 সপ্তাহ আগে। কল করা কখনো পারভিনের সাথে দুটো সুখ দুঃখের গল্প করা নয়। শাহেদ কল করে পারভিনকে অশ্রাব্য গালাগাল করার জন্য। পারভিন মনে করে তার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল মা ভক্ত মায়ের একমাত্র ছেলেকে বিয়ে করা। শাহেদের কাছে ধ্রুব সত্য হচ্ছে জমিরন। সেখানে পারভিন হচ্ছে তাদের বাড়ির বিনা বেতনের কাজের মেয়ে। পারভিনের কষ্টের কথা বলার কোনো জায়গা নেই। কোনো বোন থাকলে বোনের সাথে বলতো, কিন্তু কোনো বোন নেই তার। মা নিজে তো ভাইদের সংসারে গলগ্রহ হয়ে আছে। পারভিন একটা কথা বলতে গেলেই মা আগেই বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।